সুন্দর সকাল দিয়ে শুরু করলাম কক্সবাজার ব্লগের পার্ট 3। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। আজকের সকালটাও খুব সুন্দরভাবে শুরু হলো, আলহামদুলিল্লাহ। আসলে ঘুম থেকে উঠেই যদি আপনি একেবারে চোখের সামনে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর অপূর্ব নিদর্শন সমুদ্র দেখতে পান, তাহলে আর কি লাগে? দিনটাই ভালো যায়, তাই না? মনটাও ভালো হয়ে যায়। তো খুব সকালে ঘুম থেকে উঠেই আমরা ভাবলাম যে একটু বিচে যাই, হাঁটাহাঁটি করে আসি। ওয়েদারটাও যেহেতু সুন্দর, সকাল সকাল ঘুমও ভেঙেছে। তো আমাদের হোটেলটা যেহেতু বিচের কাছাকাছি ছিল, একদমই কাছে, তো আমরা হাঁটতে হাঁটতেই বিচে চলে গেলাম। অনেক দোকান খোলা ছিল, আর অনেক দোকান মাত্র খোলা শুরু করেছে তারা। তো আমরা এই যে ডাব দেখে আমরা আবার ভাবলাম যাচ্ছে একটু ডাবও খাই। সকালবেলায় ডাব খেতে ভালোই লাগবে, আর হেলথের জন্য অনেক ভালো হবে সেটা। তো এই যে ডাব খেলাম। কক্সবাজারে আসলে যখন অনেক বছর আগে আসতাম, তখন অনেক বড় বড় ডাব বিক্রি হতো। আর এখন এই যে মোবাইল নেটওয়ার্কের জন্য ডাব, নারকেল কিছুই আসলে গাছে নাকি থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো ডাবের সাইজগুলোও দেখেন, একদম ছোট ছোট ডাবের সাইজ। আগের দিনের মতন সেই বড় বড় ডাবগুলো আর দেখাই যায় না, পাওয়া যায় বাট খুবই কম। আর এই যে আরেকটা দেখেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের তরফ থেকে তৈরি করা প্লাস্টিকের দৈত্য বা রাক্ষস, যেটাই বলেন। আসলে এই প্লাস্টিকগুলো যে পরিবেশের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য কতটা খারাপ, এটাই বোঝানোর জন্য ওনারা এই দৈত্য আকারে এই প্লাস্টিকের একটা বিশাল দৈত্য মনস্টার তৈরি করে রেখেছে। এগুলো যেমন সামুদ্রিক জীবের জন্য ক্ষতিকারক, সেরকম পরিবেশের জন্য ক্ষতিকারক, আমাদের জন্য ক্ষতিকারক। এখন আমাদের লাইফটাই না আসলে কেমন যেন প্লাস্টিক কেন্দ্রিক হয়ে গিয়েছে, তাই না? যে কোনো কিছুই আপনি দেখেন, প্লাস্টিক ছাড়া চলাটাই কেমন যেন মুশকিল হয়ে গিয়েছে। বাজার করতে গেলে আমরা প্লাস্টিকের ব্যাগ ইউজ করি, একটা হচ্ছে চিপস চকলেট এগুলোতে তো প্লাস্টিকের র্যাপিংয়ে থাকে। তো এগুলো আসলে আমরা যদি মানুষটা একটু সচেতন হতাম, জিনিসগুলো ইউজ করে ঠিক জায়গা মতন যদি ফেলতাম, তাহলে পরিবেশের হয়তো বা এতটা ক্ষতি হতো না। কিন্তু আমরাই আসলে সচেতন না, আমরা যেখানে সেখানে ফেলে দিই, এটার জন্যই পরিবেশের আজ এই অবস্থা। তো আসলে আসুন আমরা যে যার নিজের জায়গা থেকে একটু সচেতনতা অবলম্বন করি, এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ঠিক যেখানে ফেলার সেখানেই ফেলি। কারণ এই পৃথিবীটা কিন্তু আমাদের, আমি আপনি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরাই তো এই পৃথিবীতে থাকবো যতদিন না কেয়ামত হয়। তো সেই পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তো আমরা যদি সচেতন হই, পৃথিবী কিন্তু এমনিই সুন্দর হয়ে যাবে, তাই না? তো যাই হোক, সকালের নাস্তাটা সেরে ফেলে এখন আমরা শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি যখন এপ্রিলেও আসছিলাম, তখনও শাহপরীর দ্বীপে যাব ভেবেছিলাম, বাট ওই সময় আসলে যাওয়া হয়ে ওঠেনি। তো তখনই আমার হাজব্যান্ড বলেছিল যে সমস্যা নেই, আমাদের তো প্রতি বছরই 1-2 বার আসা পড়েই, তো নেক্সট যখন আসবো তখন ইনশাল্লাহ যাব। তো এপ্রিলে এই কথাটাও বলেছিল। আলহামদুলিল্লাহ, ডিসেম্বরে আল্লাহর রহমতে সেটা সাকসেসও আমরা হয়েছি। আমরা আজকে এখন যাচ্ছি শাহপরীর দ্বীপে। শাহপরীর দ্বীপে আপনারা যারা যাইতে চান, তারা একটু হাতে সময় নিয়ে যাবেন, কারণ যথেষ্ট কিন্তু দূর আছে, এমন না যে খুব একটা কাছে। তো আর যারা কক্সবাজারে নিয়মিত ভ্রমণ করেন, তারা একটা জিনিস হয়তো বা বুঝবেন যে এখন কিন্তু কক্সবাজারে মোটামুটি ভালোই জ্যাম হয়। আমরা যখন আগে যখন আর কি কক্সবাজার ভ্রমণ করেছি, তখন কিন্তু এতটা যানজট দেখতাম না। বাট রিসেন্টলি আমরা যে কয়েকবারই কক্সবাজারে গিয়েছি, ওই যে আপনার ইনানির যে রাস্তাটা, কলাতলি থেকে ইনানি ঢোকার যেই মুখটা, রাস্তাটা, এই জায়গাটাতেও একটা লম্বা জ্যাম থাকে। সৌভাগ্যক্রমে আজকে আমরা সেই জ্যামটা পাইনি। আর যে আরেকটা যেটা যে ব্রিজের কাছে যেটা, এই জায়গাটাতেও প্রচণ্ড জ্যাম হয়ে থাকে। এই যে দেখেন, বলতে বলতে চলে আসছি। এই যে এই দিকে এতটা লম্বা জ্যামের পিছনে আমাদের পিছনেও কিন্তু আরও অনেক গাড়ি ছিল। আবার আরেকটু পরে আপনাদের সাথে আমি শো করব, সামনেও কিন্তু ঠিক এতটাই জ্যাম। আসলে এই ব্রিজটা একটু চিকন, আর হয়তো বা অনেক
অনেক পুরনো হয়ে গিয়েছে বলে কিনা আমি জানি না, কারণ আগে কিন্তু আমি এরকম জ্যাম দেখতাম না বা এইভাবে গাড়ি ছাড়তেও দেখতাম না। রিসেন্টলি যে কয়েকবার গেলাম দেখলাম এই সিস্টেমটা ওখানকার প্রশাসন থেকে আর কি চালু করেছেন ওনারা, যে এইদিকে ওই পাশ থেকে কয়েকটা গাড়ি আগে ঢুকাবে, গাড়িগুলো যখন এই ব্রিজটা পাস হয়ে এই পাশে চলে যাবে তখন এই দিক থেকে আবার কিছু গাড়ি কলাতলির উদ্দেশ্যে ওইদিকে ছাড়বে। তো এইভাবে এই নিয়মটা পালন করে ওনারা, হয়তো বা সেফটির জন্যই করে, ভালোই করে সেটা, বাট একটু জ্যাম সৃষ্টি হয় এটাই আর কি। তো কিছু করার নেই, নিরাপত্তার ক্ষেত্রে জ্যাম সহ্য করতে হবে। সো এটাও একটা ভালো দিক, তাই না? আপনি তাড়াহুড়া করে ব্রিজের উপরে একসাথে অনেকগুলো গাড়ি উঠলো, আর কোনো সমস্যা যদি হয় সেটা তো আসলে আমাদেরই সমস্যা। তো কিছু ভালো পাওয়ার জন্য যদি কিছু কষ্ট সহ্য করতে হয়, আমার মনে হয় সেটুক সহ্য করাই বেটার। সো এই জ্যামটুক আমার কাছে কোনো খারাপ কিছু মনে হয় না। সো এটা সমস্যা নেই। তো এই যে দেখেন বে ওয়াচ, এটা আমরা যখন গতবার রয়্যাল টিউলিপে ছিলাম, গতবার বলতে আমি এপ্রিলের কথা বলছি না, তার আগে 23 সালেও তো গিয়েছিলাম, তখনকার কথা বলছি। তো আমরা যখন রয়্যাল টিউলিপে ছিলাম, মানে সি পার্ল যেটা এখন তো আর রয়্যাল টিউলিপ নেই, এখন সি পার্ল হয়ে গিয়েছে। তো সি পার্লে যখন ছিলাম তখন বে ওয়াচের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কাজ কিন্তু চলছিল, তখনও কমপ্লিট হয়নি। বাট আমরা যখন এপ্রিলে ছিলাম তখন আমরা ইনানির একটা রিসর্টে ছিলাম। রিসর্টটা অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার গতবারেরও ভ্লগ করা আছে। আসলে আমি যেমনটা বলি যে আমার তো আসলে প্রফেশনালি ইউটিউবিং করা না, আমি জাস্ট আমার লাইফের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো মেমোরি আকারে রাখার জন্যই আমি এই ভ্লগগুলো করি। তার পাশাপাশি আপনারা যারা আমার সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু সেই শুরু থেকেই বলি যে আমার ভিডিওতে আমি কখনোই এক্সট্রা কোনো রকম ভাবে কোনো এডিটিং বা এক্সট্রা কোনোভাবে কিছুই তেমন একটা আমি করি না, কারণ আমি চাই যে আমি যেটা দেখছি, আমার ভিডিও দেখে যদি কেউ আসেন বা সেই খাবারটা যদি টেস্ট করেন বা জায়গাটা ভ্রমণ করেন, তো একদম অথেন্টিক ফিলটা যেন আপনারা পান, অথেন্টিক ইনফরমেশনটা আপনারা পান। আমি কখনোই আপনাদেরকে কালো পানিকে নীল রং করে দেখাবো না যে এটা নীল পানি ছিল। আমি কখনোই বাজে একটা ফুড নিজে টাকা দিয়ে খেয়েছি দেখেই আপনাদেরকেও বলবো না যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আমি আমি নিজের টাকা পে করে সব জায়গায় খাওয়া দাওয়া করি, আর আমি সত্যিটাই বলি যে কোনটা, যেমন এই যে পালঙ্কি দেখেন, আপনারা পালঙ্কি নিয়ে হয়তো বা অনেকের অনেক ভ্লগ দেখবেন, অনেক বড় বড় ইউটিউবারদেরও ভ্লগ দেখবেন। আমি পালঙ্কিতে যে হতাশ, ওখানে প্রাইস অনেক হাই, ফুড কোয়ালিটি আমার মনের মতন একদমই হয়নি, আমার একেবারেই ভালো লাগেনি ওদের খাবার, কোয়ালিটিটা। ঠিক আছে, বাট এটাকে দেখবেন অনেকেই খুব বাড়াই চাড়াই প্রশংসা করে বলে। আমার জানা নেই তাদের আসলেই ভালো লাগে কি না, নাকি তারা ভিউ পাওয়ার জন্য ওভাবে প্রশংসা করে, নাকি তাদের পেইড প্রমোশন, আমি জানি না। বাট আমি টাকা দিয়ে খাই, আমার নিজের টাকা দিয়ে আমি খাই। সো আমার অবশ্যই রাইট আছে, আমার যেটা ফিল হয়েছে খেয়ে খাবারটা আমি সেটাই বলবো, সত্যিটাই বলবো। সো আমি সত্যিটাই বলি, কারণ আমার এই একটা ছোট্ট ভিডিও দেখে যদি কেউ সেই জায়গাটায় খাইতে যেতে চায়, যে জায়গায় হোক খাইতে যেতে চায়, এবং তার যদি খেয়ে ভালো না লাগে, তার সেই টাকাটা যে লস হলো, হ্যাঁ, এইটাই কিন্তু আমার জন্য খুব মন খারাপের একটা কারণ, যে আমি কারোর লসের কারণ হয়েছে বা আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার চিন্তা ভাবনাটা কিন্তু সবসময় এই রকম। আর এরকম চিন্তা ভাবনা নিয়ে তো আসলে এই এখনকার বর্তমান যুগে চলাও টাফ, আর চ্যানেল চালানোও টাফ, তাই না? সো ভাই, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না। আমার এখানে আপনারা যা দেখবেন একদম 100% অথেন্টিক দেখবেন, সঠিকটা দেখবেন, রাইটটা দেখবেন আমার চোখ দিয়ে। আমার যেটা, হ্যাঁ, এখন হতে পারে যে আমার যেটা ভালো লেগেছে আপনার হয়তো বা সেটা ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, তার মানে তো এটা না যে আমি মিথ্যা করে বলেছি আমার ভালো লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে বলেই আমি ভালো বলেছি, বা আমার খারাপ লেগেছে বলেই যে আপনারও খারাপ লাগবে তাও কিন্তু না। আমার খারাপ লেগেছে, আপনার খারাপ নাও লাগতে পারে, হয়তো বা আপনার অনেক ভালো লাগলো। তো মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলতে চাচ্ছি যে আমার চ্যানেলে আপনারা যেটুকুই যা জানতে পারবেন বা দেখতে পারবেন 100% র এবং অথেন্টিক অরিজিনাল। এখানে কোনো ভুয়া কিছু নেই, ভুগিযোগের কিছু নেই, অতিরিক্ত কোনো কিছু নেই। তো যাই হোক, অনেক কথা আসলে আজকে বলে ফেলছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। অনেক সময় আসলে অনেক কথা
হয়ে যায় আসলে কথার ফ্লোতে কথা অনেক সময় অনেক কিছু বলে ফেলি মনের কথা। আর আপনাদের কাছে বলবো না তার কার কাছে বলবো, তাই না? তো যাই হোক, এই যে এই জায়গায় একটা তথ্য দিয়ে, এই যে মাটির যে রাস্তাটা দেখলেন শাহপরীর দ্বীপ যাইতে, যে এই রাস্তা থেকে মানে আপনি সোজা ইনানিতে নাক বরাবর আস্তে আস্তে এই জায়গায় যে মাটির রাস্তাটা পাবেন, এখান থেকেই বাম হাতে চিকন এই যে এই টাইপের রাস্তায় ঢুকে পড়বেন। তো এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের গাড়িটা ওই মাটির রাস্তাটায় এত পরিমাণে ধুলা হয়েছিল, শুকনা ধুলা তো এই জন্য বোঝা যায়নি যে ওখানটা এতটা গর্তর উপরে এতগুলা ধুলা জমা হয়ে আছে। মানে কাদা, বৃষ্টি কাদা হলে কিন্তু বোঝা যায়, বাট শুকনা ধুলা তো যেহেতু, এই জন্য আমরা বুঝতে পারিনি। তো আমাদের গাড়ির চাকাটা এমনভাবে আটকে গিয়েছিল যে এটাকে ওঠানো খুবই মুশকিল হচ্ছিল। তো ওখানে আরও দুইটা ফ্যামিলি, ওনারাও আমাদের মতো নিজস্ব গাড়ি নিয়ে আসছিলেন। ওই ভাইয়ারা আমাদেরকে অনেক হেল্প করেছেন, ওনারা আমাদের গাড়িটা উঠাতে অনেক সাহায্য করেছেন। ভাইয়াদের জন্য অনেক অনেক মানে দোয়া এবং ধন্যবাদ থাকবে। আসলে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় আমরা অনেককেই হেল্প করে থাকি। তো এই হেল্পগুলো আমরা যখন কাউকে করি, আমরা যখন কোনো সময় বিপদে পড়ি, ওই হেল্পগুলোই দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেয়। মানে আপনি যদি কারোর কোনো উপকার আজকে করে থাকেন, হয়তো বা আপনার লাইফে আজকে ভালো কিছু হলো না, কিন্তু 10 দিন পরে, একদিন, 100 দিন পরে হলেও আপনার হচ্ছে লাইফে হয়তো বা আপনার ওই অতীতের ভালো কাজটার ফলাফল আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। তো আমার হাজব্যান্ড আমি কখনোই, আমাদের মনে পড়ে না যে আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতির কারণ আমরা হয়েছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা যতটুকুই যা পারি মানুষের উপকার করারই চেষ্টা করি। সো আমরা যখন এরকম ছোটোখাটো কোনো একটা সমস্যায় পড়ি, যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করে বেড়াই, রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনেরই আসলে ঝামেলা হতে পারে। তো দেখবেন তখন আপনার এই ভালো কর্ম আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। তো এই ভাইয়ারা যে কোথার থেকে আছে, মানে আসলে আল্লাহর রহমতে এসে উপস্থিত হলেন আর ওনারা আমাদের হেল্প করলেন। ওনারা চাইলে তো আমাদেরকে ইগনোর করে চলেও যাইতে পারতেন, তাই না? তারপর ওনারা কিন্তু আমাদেরকে হেল্প করেছেন। সো আসলে এটা মানে আমার মনে হয়েছে যে আমার 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 হাজব্যান্ডের কোনো ভালো কর্মের ফলই হয়তো বা আমরা পেয়েছি আজকে, কারণ গাড়িটা কিন্তু খুব বিচ্ছিরিভাবেই মানে স্টাক হয়ে গিয়েছিল। তো আপনারা যারা যারা হচ্ছে শাহপরীর দ্বীপে যাবেন, তো ওই রাস্তাটার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর একটু সাবধানে হচ্ছে মানে গাড়িটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিলে হয়তো বা এই ধরনের আমাদের মতন ঝামেলায় পড়বেন না। আমরা যেহেতু ফার্স্ট টাইমে গিয়েছিলাম, সো এই ধরনের একটা ঝামেলায় আসলে পড়েছি, কারণ রাস্তাটা দেখে মোটেও বোঝার উপায় নেই যে ওইখানে অতটা বড় একটা গর্ত হয়ে আছে এবং গর্তের পর এতটা ধুলা চেপে আছে। তো যাই হোক, আমি কথা বলার সাথে সাথে আপনাদেরকে শাহপরীর দ্বীপটাও দেখিয়ে দিলাম ঘুরে। অনেক সিগাল ছিল, নীল পানি, একদম যেমনটা দেখছেন পানির কালার কিন্তু সেম এমনটাই, কোনো এক্সট্রা এডিটিং নেই আমার এখানে। তো যাই হোক, আমরা হোটেলে ফিরে একটু ডিনার টিনার করে রেস্ট নিয়ে আমরা আগামীকাল যেহেতু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব, তাই আমাদের টুকটাক যা কেনাকাটা করার ছিল এগুলো আজকে রাতেই কেনাকাটা করে ফেললাম। কিছু আচার, শুটকি, তারপরে একটু হচ্ছে আমি স্যান্ডেলও নিয়েছি 2 জোড়া, এরকম টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম। তো আমার এই মেগা ট্যুর সিরিজে প্রথমে ছিল রাজশাহী সিরিজ, এখন চলছে কক্সবাজার, আগামীকালকে আমরা যাব সেন্ট মার্টিন। আমি আপনাদের সাথে সেই ভ্লগগুলোও শেয়ার করব, তবে ঠিক কবে শেয়ার করতে পারবো বলতে পারছি না, কারণ আমি আসলেই সময় পাই না যে এভাবে আছে ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করা। ভিডিও করার সময় তো করে রাখি, বাট ভয়েস ওভার দিয়ে যে আপলোড করব এই সময়টাই আমার ঠিক হয়ে ওঠে না। তারপরেও আপনারা যারা আমার সাথে আমার ব্লগগুলো দেখতে ভালোবাসেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যেই সময়ই আপলোড করি না কেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যারা আমার সাথে আমার এই ভ্রমণ সিরিজগুলোতে আমার ভিডিওগুলো দেখছেন, এনজয় করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ সবার ভালো করুন, সাথে আমাদেরও ভালো করুন। আল্লাহ হাফিজ।